মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান গত এই ১৫ দিনের যুদ্ধের একটা হিসাব দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র। তিনি যে হিসাবটি দিয়েছেন সেটা শুনলে হয়তো আপনি নিজেও আঁতকে উঠতে পারেন। গত ১৫ দিনে, আসলে ১৫ দিনও না, ১১ দিনে তার দাবি অনুযায়ী ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১১টা বিমান ধ্বংস করেছে। শুধু তাই না, এর বাইরেও আরো বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসের যে চিত্র, যে বয়ান, যে বর্ণনা তিনি করেছেন, আজকে সেটাও আপনাদেরকে জানাবো। ওদিকে ক্যাসপিয়ান সাগরে ইরানের একটা জাহাজের উপরে আক্রমণ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ইরানকে এবং রাশিয়াকে বিভিন্নভাবে দায়ী করেছেন। তাদের বক্তব্য হচ্ছে ইরান এবং রাশিয়ার মধ্যে অস্ত্র আদান প্রদান হচ্ছে এই ক্যাসপিয়ান সাগরের মধ্য দিয়ে। এই সমস্ত জাহাজে কি ধরনের অস্ত্র ছিল সেটা না বললেও তাদের দাবি যে এই অস্ত্রগুলো একে অপরকে পাঠাচ্ছে। আমার বক্তব্য, আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পেলে অবশ্যই একটু লিখে জানাবেন। বিস্তারিত নিয়ে আসবো। এর মধ্যে ইউরোপের ২-৩টা ঘটনা একটু বলে নিই। গত রাতে জার্মানিতে একটা এলজিবিটির র্যালিতে আক্রমণ হয়েছে। এলজিবিটির র্যালিতে গাড়ি নিয়ে মানুষের উপরে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কমপক্ষে একজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এরকম একটা ঘটনা ঘটেছে জার্মানির রাজধানীতে। আর ফ্রান্স এবং স্পেনে দাবানল তার পুরো তীব্রতা নিয়ে পুড়িয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জঙ্গল। শুধু জঙ্গলই না, জঙ্গলের বাইরেও এখন বিশেষ করে ফ্রান্সে লোকালয়ে পৌঁছে গেছে এই দাবানল নিয়ন্ত্রণে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে ইউরোপ এবং আরো বিভিন্ন দেশ। কিন্তু প্রচন্ড গরম আর বাতাসের তীব্রতায় এই দাবানল এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় ২ থেকে ২.৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবারে আসি আসল ঘটনায়, আসল খবরে। খবরটা হচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বি, তিনি ইরানের তাসনিম নিউজকে গতকাল রাতে বলেছেন যে ৮ই জুলাই থেকে ২২শে জুলাই পর্যন্ত, এই যে জুলাই মাসের শুরুর দিকে ৮ই জুলাই থেকে ২২শে জুলাই পর্যন্ত যে সময়, সেই সময়ে ইরান এই অঞ্চলে মধ্যপ্রাচ্যের যেই সমস্ত আরব দেশগুলোতে হামলা করেছে, জর্ডান, কুয়েত, বাহরাইন, বিশেষ করে এই ৩টা দেশে অনেক বেশি হামলা হয়েছে, বাকিগুলোতে কম। এই হামলাগুলোতে তার দাবি অনুযায়ী মার্কিন ১১টা যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার তারা ধ্বংস করেছে। এই ১১টার মধ্যে একটা ছিল F-15 ফাইটার জেট, একটা ছিল P-8 মেরিটাইম পেট্রোল বিমান, একটা ছিল C-17 পরিবহন বিমান এবং ৮টা ছিল আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমান। এছাড়াও তার দাবি অনুযায়ী ১৭টা ড্রোন তারা ধ্বংস করেছে। এই ১৭টা ড্রোনের মধ্যে ৮টা ড্রোন ছিল একদম নতুন। তার কথা অনুযায়ী এই অঞ্চলে আমেরিকার ৯টা কমান্ড সেন্টার, ৫টা স্যাটেলাইট কমিউনিকেশন, ৬টা প্যাট্রিয়ট রাডার, ৮টা নজরদারি রাডার, ৭টা এয়ার ডিফেন্স রাডার, ১৭টা অস্ত্রের ডিপো, ১২টা জ্বালানি ট্যাঙ্ক, ৬টা মিসাইল হ্যাঙ্গার, ৪টা হিমার্স লঞ্চার, ৬টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং একটা ইন্টেলিজেন্স ডেটা সেন্টার আর একটা ফুয়েল পিয়ার তারা ধ্বংস করেছে। ইরানের এই বক্তব্য অনুযায়ী গত ১১ দিনে এই অঞ্চলে, বিশেষ করে এই আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটির যে ধ্বংস চিত্র, তা এর আগের ৪ মাসের যুদ্ধের সময়ের সাথে তুলনা করলে তার চেয়ে অনেক বেশি। সুতরাং ইরানের এই দাবি যদি সঠিক হয়, তাহলে বলা যায় যে এই ১৫ দিনে ইরান এত পরিমাণ
প্রিসাইজ আক্রমণ, যেটা অর্থাৎ টু দ্য পয়েন্ট আক্রমণ করতে পেরেছে, যেটা এর আগে হয়নি। এবং আমেরিকা যেই পরিকল্পনা নিয়ে নেমেছিল যে আমরা আমাদের অস্ত্র ভান্ডার পূর্ণ করব, যথেষ্ট পরিমাণে তেল নেব, তারপরে ইরানের উপরে আক্রমণ চালাবো নতুন করে, সেই নতুন করে আক্রমণেও এবার বিষয়টা পুরো উল্টো হয়েছে। ইরান আরো প্রস্তুতি নিয়ে আরো কড়াভাবে আক্রমণ করেছে এবং তার বক্তব্য অনুযায়ী এই আক্রমণগুলোতে 200-র বেশি মার্কিন সৈন্য হতাহত হয়েছে। এই হতাহতের মধ্যে কতজন আহত, কতজন নিহত হয়েছে এই কথা তিনি বলেননি, কিন্তু তার দাবি 200-র বেশি মার্কিন সৈন্য হতাহত হয়েছে। এই দাবিটা কিছুটা বাস্তব বলা যায় এজন্য যে কয়েকদিন আগে মার্কিন গণমাধ্যম বলেছিল যে এই যুদ্ধে, এই যে শেষের 15 দিন, এই যুদ্ধে আমেরিকার 18 জন সৈন্য, এই যুদ্ধে আমেরিকার 4-5 জন সৈন্য নিহত হয়েছে, টোটাল 18 জন। এই যুদ্ধে আমেরিকার 4-5 জন সৈন্য নিহত হয়েছে, তবে বহু সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে আবার যুদ্ধে ফিরেছে, অনেকে এখনো চিকিৎসা নিচ্ছে। সংখ্যাটা তারা বলেনি, তবে ইরানের দাবি যে 200 আমেরিকান সৈন্য হতাহত হয়েছে। এমনকি তাদের কথা হচ্ছে আহতের সংখ্যাটা এর চেয়েও আরো বেশিও হতে পারে। তিনি বলছেন যুক্তরাষ্ট্র হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা, এবং তার বক্তব্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে আমেরিকার 8টা ঘাঁটিতে তারা আক্রমণ করেছে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে 8টা ঘাঁটিতে তারা আক্রমণ করেছে বলে তিনি দাবি করেছেন। তার এই দাবির পেছনে স্যাটেলাইট চিত্র অথবা আমেরিকার সৈন্যদের চিত্র যদিও ইরানের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, তবে তিনি বলছেন যে এই 8টা ঘাঁটির মধ্যে কমপক্ষে একটাতে 20টা শেল্টার তারা ধ্বংস করেছেন। এছাড়াও তিনি বলছেন যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এবং উপসাগরীয় আরব দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে সেগুলোও হবে তাদের বৈধ টার্গেট। তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে যুক্তরাজ্য তো অনেক দূরে, ব্রিটেন অনেক দূরে, এখানে আপনি কিভাবে আক্রমণ করবেন? তিনি বলছেন যে ব্রিটেন থেকে B-1 বোমারু বিমান যেগুলো এই মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, সেই বিমানগুলো পাঠানোর মাধ্যমে যদি খবর সঠিক হয় এবং সেই বিমানগুলো দিয়ে যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ করা হয়, তাহলে যুক্তরাজ্য এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছে বলে আমরা মনে করব এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এবং কি ধরনের অ্যাকশনে যাবে তার কথা হচ্ছে, প্রত্যেকটা দেশের বিরুদ্ধে আমাদের ভিন্ন ভিন্ন সিনারিও প্রস্তুত আছে, তাদের কোন জায়গার কোথায় টার্গেট করা হবে। যুক্তরাজ্যে গিয়ে আমাদের টার্গেট করার দরকার নাই, এই অঞ্চলে যুক্তরাজ্যের কোথায় কোন ঘাঁটিগুলো আছে সেই তথ্য আমরা জানি এবং সেগুলোতে কিভাবে আক্রমণ করতে হয় সেটাও আমাদের জানা আছে, এটা হচ্ছে তার কথা। আর ইসরায়েলকেও হুঁশিয়ারি করে দিয়ে তিনি বলেছেন যে ইসরায়েল যদি আবারও হামলা করে তাহলে এবার ইসরায়েলকে আরো কঠোর শাস্তি দিবে ইরান। এবং তার কথা অনুযায়ী এর আগের বারের শাস্তি পেয়ে ইসরায়েল বুঝছে যে এখানে আর হামলা করা তার ঠিক হবে না, সুতরাং ইসরায়েলকে তিনি এই কথা বলছেন। তিনি আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমাদের এই দাবির বিরুদ্ধে যদি কোনো গণমাধ্যম, কোনো পত্রপত্রিকা যদি কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে চায় তাহলে আমরা তাদেরকে এই লোকেশনগুলো বলে দেব এবং তারা যদি সাহস থাকে গিয়ে আরব দেশগুলোর এই লোকেশনগুলোতে দেখুক যে আমরা যে ক্ষয়ক্ষতির কথা বলেছি সেটা হয়েছে কি না। এখন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা দাবি নিয়ে, বড় একটা দাবি নিয়ে সামনে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছে যে তারা ইরানের একটা জাহাজে হামলা চালিয়েছে। তার কথা অনুযায়ী ইরানের ওই জাহাজটি ইরান থেকে রাশিয়ায় অস্ত্র সাপ্লাই দিত। ইরানের জাহাজ ইরান থেকে রাশিয়ায় অস্ত্র সাপ্লাই দিতে যাচ্ছিল। এই জাহাজে হামলার কথা স্বীকার করেছে ইরানও। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই জাহাজে হামলার মাধ্যমে ইরানের বেসামরিক জাহাজে হামলা করার মাধ্যমে ইউক্রেন
আন্তর্জাতিক সব আইন সীমা সবকিছু লঙ্ঘন করেছে এবং এটার শাস্তি ইউক্রেনকে পেতে হবে। এটার জন্য এই জাহাজে হামলার বিরুদ্ধে ইউক্রেনের ডিপ্লোম্যাটদেরকেও ইরান তলব করেছে এবং তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান থেকে রাশিয়ায় এই মুহূর্তে অস্ত্র দেওয়া সম্ভব কিনা। ইরান নিজেই যেখানে পুরোদমে একটা যুদ্ধে ব্যস্ত, সেখানে সে রাশিয়ার কাছে কি ধরনের অস্ত্র পাঠাতে পারে বা অস্ত্র পাঠাচ্ছি কিনা আদৌ। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের আরো কয়েকটা বড় বড় দাবি আছে, ক্লেম আছে। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে রাশিয়া ইরানকে স্যাটেলাইটের মাধ্যমে ব্যাপকভাবে সহায়তা করছে। তার কথা অনুযায়ী রাশিয়ান স্যাটেলাইট উপসাগরীয় আরব দেশগুলো এবং সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর সক্রিয় নজরদারি করছে। এই নজরদারি করার সময় সেখানকার স্যাটেলাইট চিত্রগুলো ইরানের কাছে পাঠাচ্ছে, যে কারণে ইরান তাৎক্ষণিকভাবে খবর পেয়ে যাচ্ছে যে কোন ঘাটিতে এই মুহূর্তে কি চলছে, কোন ঘাটিতে এই মুহূর্তে কতগুলো রিফুয়েলিং বিমান আছে, কোন জায়গায় আছে, এক্সাক্ট লোকেশনটা কি, এবং সেই লোকেশন নির্ধারণ করে ইরান তার ড্রোন এবং মিসাইল হামলাগুলো চালাচ্ছে। এই ড্রোন এবং মিসাইল হামলার পরে সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, ক্ষয়ক্ষতি আদৌ হয়েছে কিনা, সেখানকার এই যুদ্ধ বিমানগুলো অন্য কোথাও সরানো হয়েছে কিনা, এই ব্যাপারেও রাশিয়ার স্যাটেলাইট ইরানকে তথ্য দিচ্ছে। এটা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি। তার কথা হচ্ছে, রাশিয়ার স্যাটেলাইট ইমেজারি এবং ইরানের হামলার মধ্যে স্পষ্ট মিল আছে, এটা তাদের গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে। সুতরাং এই হামলার আগের প্রস্তুতি এবং পরের ক্ষয়ক্ষতি যাচাই, এই দুই ক্ষেত্রেই ইরান এবং রাশিয়া একত্রে কাজ করছে। তার কথা অনুযায়ী শুধুমাত্র জুলাই মাসের 19 তারিখ এবং 20 তারিখ এই দুই দিনেই রাশিয়ার স্যাটেলাইটের নজরে ছিল 4টা বিমান ঘাঁটি, তার মধ্যে বাহরাইনে 2টা, জর্ডানে 1টা এবং কুয়েতে 1টা। আর ইরানের আক্রমণের তথ্য থেকে দেখা যায় যে এই দুই দিনে ইরান বাহরাইনের 2টা, জর্ডানের 1টা, কুয়েতের 1টা ঘাঁটিতে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে। সুতরাং তার কথা হচ্ছে, এখানে উদ্দেশ্যটা স্পষ্ট। রাশিয়া ইরানকে ব্যাপক পরিমাণে এই স্যাটেলাইট সার্ভিস এবং গোয়েন্দা তথ্য দিচ্ছে, ইরান রাশিয়াকে আরো বেশি ড্রোন দিচ্ছে, যেই ড্রোন নিয়ে রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করছে। প্রশ্ন হচ্ছে, ইউক্রেনের কাছে এই তথ্য কে দিচ্ছে, অথবা আসলেই ইউক্রেন যে তথ্যের কথা বলেছে সেটা সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এগুলোকে কার কাছ থেকে পাচ্ছে? ব্রিটেনের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, নাকি ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে যে বয়ানগুলো তৈরি করার চেষ্টা করছে সেখানে ইউক্রেনের মাধ্যমে এই অ্যাঙ্গেল থেকে বয়ান তৈরি করে ইউরোপকে ইরানের বিরুদ্ধে নিতে চাইছে? এরকম একটা প্রশ্ন এখানে রেখে যাই আমরা। ওদিকে নিউ ইয়র্ক পোস্ট গতকাল একটা খবর করেছে। নিউ ইয়র্ক পোস্টের সূত্রের বরাতে রাশিয়ার তাস নিউজ এজেন্সি বলেছে যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় সামরিক অভিযান পরিকল্পনা বিবেচনা করছে। সেই পরিকল্পনার খসড়া অনুযায়ী প্রায় 1000-এরও বেশি পদাতিক সৈন্য, আমেরিকার 1000-এরও বেশি পদাতিক সৈন্য ইরানে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে তারা পারমাণবিক সাইটগুলোতে হামলা করবে, এর চারপাশে একটা নিরাপদ বেষ্টনী তৈরি করবে এবং সেখান থেকে এই ইউরেনিয়ামগুলো তারা চুরি করে বা ইউরেনিয়ামগুলো তারা নিয়ে চলে আসবে। সেই কাজে এই প্রায় 1000-এর বেশি যে পদাতিক সৈন্য, তাদের সাথে একটা ছোট্ট স্পেশাল ফোর্স থাকবে। সেই ছোট টিমটি ভিতরে ঢুকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইউরেনিয়ামগুলোকে নিয়ে আসবে। পত্রিকার ভাষা অনুযায়ী সামরিক ইতিহাসের সবচাইতে জটিল এই অভিযানের পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাম্প বলেছিল যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরটা এসেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের সাথে বৈঠকের পরে ইরানের বিরুদ্ধে আরো বড় অভিযানের পরিকল্পনা করছেন। এমনকি পিক্যাক্স মাউন্টেইনের মধ্যে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম গুলো রাখা হয়েছে বলে পত্রপত্রিকায় যে খবর এসেছে সেটা নিয়েও মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন আমরা নজরদারি করছি, সবকিছু আমরা জানি এবং সময় মতো আমরা গিয়ে সেগুলোকে নিয়ে আসবো। সেই কথার উপরে ভিত্তি করে এই যে খবর, এই খবরটা এখন নতুন করে চাউর হচ্ছে। তবে এর সাথে আরো একটা খবর আসছে, সেটা হচ্ছে যে এই পরিকল্পনা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার উপদেষ্টাদের মধ্যে যারা এই ইসরায়েলের লবি করে মার্কিন প্রশাসনে, তাদের সাথে বৈঠকে এটা তারা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান ট্রাম্পকে বলেছেন যে আমাদের হাতে যথেষ্ট পরিমাণে মিসাইল নেই, আমাদের এই মধ্যপ্রাচ্যে যে পরিমাণ মিসাইল, রাডার, বিমান ধ্বংস হয়েছে, সেখানে নতুন করে বড় আকারে ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে গেলে যে প্রস্তুতি দরকার, আমরা এখন সেই প্রস্তুতিতে নেই, আমাদের সময় দরকার। এজন্য আবার নতুন কিছু খবর আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই হামলাটাকে স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এখন যেহেতু মিডিয়া তাদের বক্তব্য, তাদের বয়ান, তাদের ন্যারেটিভ, তারা এই ধরনের ন্যারেটিভ গুলো তৈরি করে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মূল্যায়ন করা এই মুহূর্তে কঠিন। কারণ হচ্ছে আগে যে কথা যে হ্যাঁ একটা বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছে, এটা সত্য কিনা সেটা নিশ্চিত না। আবার সেই বড় ধরনের হামলা সে বাতিল করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে আর হামলা করব না, সেটাও সঠিক কিনা সেটাও নির্ধারণ করা কঠিন। হয়তো দুইটাই সঠিক, হয়তোবা দুইটা এরকম কোনো ঘটনাই নাই, সে হামলা করার চিন্তাই হয়তোবা করে নাই, এরকমও হতে পারে। যাই হোক, এখন জিনিসটা হচ্ছে এই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে কয়েকটা ঘটনা ঘটছে এর বাইরেও। তার মধ্যে একটা হচ্ছে গতকালকে জাতিসংঘে একটা ভোটাভুটি হয়েছিল। জাতিসংঘে ভোটাভুটিটা হয়েছিল মূলত জাতিসংঘের যে শরণার্থী কমিশন, সেই শরণার্থী কমিশনের প্রধান যিনি, তাকে নতুন করে আবার নিয়োগ দেওয়ার ব্যাপারে, অর্থাৎ তার মেয়াদ বাড়ানোর ব্যাপারে। ভলকার তুর্ক, জানেন আপনারা তার নাম। সেই জাতিসংঘের শরণার্থী কমিশনারকে নতুন করে নিয়োগ দেওয়ার ব্যাপারে জাতিসংঘে একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে মাত্র 10টা দেশ তার এই পুনঃনিয়োগের বিরুদ্ধে অবস্থান নেয়। 10টা দেশের মধ্যে একটা হচ্ছে আর্জেন্টিনা, একটা হচ্ছে বুর্কিনা ফাসো, একটা হচ্ছে উত্তর কোরিয়া, একটা হচ্ছে মালি, একটা হচ্ছে নিকারাগুয়া, একটা হচ্ছে নাইজার, একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে ত্রিনিদাদ টোবাগো, আর দুটো দেশ আছে ইসরায়েল এবং আমেরিকা। দেখুন এই ক্ষেত্রে কোন দেশগুলো এক জায়গায় এসেছে, এক পক্ষে ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, আর্জেন্টিনা, উত্তর কোরিয়া, বুর্কিনা ফাসো, মালি। চিন্তা করতে পারছেন? তো এটার বিরুদ্ধে আবার জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের যে স্থায়ী প্রতিনিধি, তার অফিস থেকে আমেরিকাকে ব্যাপক পরিমাণে সমালোচনা করা হয়েছে। তাদের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে যে আমেরিকা ইতিহাসে এই প্রথম সে মানবাধিকারের বিরুদ্ধে, সে শরণার্থী, জাতিসংঘের শরণার্থী সংস্থার বিরুদ্ধে যেতে গিয়ে এমন সব দেশের পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে এসেছে যে সে যেগুলোর বিরুদ্ধে বিরোধিতা করত, যেমন উত্তর কোরিয়া ত্রাণ, মানবাধিকার, তারপরে হচ্ছে মানবিক সহায়তা, এগুলোর বিরুদ্ধে তাদের কথা অনুযায়ী এতদিন পর্যন্ত সমালোচনা করা হতো। রাশিয়া, ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে সমালোচনা করা হতো। তাদের পর্যায়ে চলে এসেছে আমেরিকা, বা তাদের সাথে এখন একই ঘরে একই গ্রুপে আছে। এটা নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা করছে ফ্রান্স, এবং ফ্রান্সের এই সমালোচনার বিরুদ্ধে আবার আমেরিকাও মোটামুটি সোচ্চার হচ্ছে। এরকম এই যে ডিপ্লোম্যাটিক তর্ক বিতর্ক, এগুলো
চলে বিভিন্ন দেশের মধ্যে। এই মুহূর্তে আরেকটা এই ধরনের ডিপ্লোম্যাটিক তর্ক বিতর্ক চলছে মূলত ইসরায়েল এবং ইউরোপের কিছু দেশের সাথে। আপনারা জানেন যে আইসিসির যে প্রসিকিউটর ছিলেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে নিয়ে এসেছিলেন, অনেক দলিল দস্তাবেজ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছিলেন আইসিসির প্রসিকিউটর। তাকে পরবর্তীতে আমেরিকা ব্যাপক পরিমাণে তার উপরে চাপ সৃষ্টি করে, তারপরে ইসরায়েল ব্যাপক পরিমাণে তার উপরে চাপ সৃষ্টি করে, এমনকি আইসিসির উপর থেকে আমেরিকা আইসিসিকে যে পরিমাণ টাকা পয়সা বা অনুদান দিত সেটাও বন্ধ করে দেয়। তারপরে আইসিসিকে পর্যন্ত নিষেধাজ্ঞা দিবে আমেরিকা, এরকম ঘোষণা আসে। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে, ওই প্রসিকিউটরের বিরুদ্ধে কি নিয়ে আসা হয় যে সে যৌন কেলেঙ্কারির সাথে জড়িত। তাকে এই যৌন কেলেঙ্কারির নাম দিয়ে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে, এবং তার পদ থেকে সরিয়ে দেওয়ার পরে এটা নিয়ে ব্যাপক পরিমাণে উল্লাস করেছে এই নেতানিয়াহু। বলছে হ্যাঁ, চমৎকার একটা কাজ হয়েছে, এই কাজই তো দরকার, এই কাজই তো হওয়া উচিত। এরকম ভাবে এই জিনিসগুলো চলছে। ওদিকে ইসরায়েলের কট্টর উগ্র অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, জানেন মাথায় একটা ওই যে তাদের ইসরায়েলি ইহুদিদের যে টুপি পরা, সেই টুপি পরে ব্যাপক পরিমাণে, মানে সে কত উগ্র এটা তো আপনারা ভালো করেই জানেন। তো তার বাসার কাছে গতকালকে ড্রোন হামলা হয়েছে, এবং ড্রোন হামলায় তার বাসার আশেপাশে কিছু জায়গা ধ্বংস হয়েছে, কিন্তু তার বা তার পরিবারের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে। তো এই ধরনের হামলা কামলায় আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়